করাইলে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধন করবেন আজ। খুশিতে বস্তিবাসী, রাজনৈতিক প্রভাব পড়বে না আশা মন্ত্রীদের। বিশ্ববাজারে জ্বালানি তেলের রেকর্ড দাম। ভারত থেকে আজ পাইপলাইনে আসছে ৫,০০০ টন ডিজেল, সিঙ্গাপুর থেকে পৌঁছেছে ২৭,২০৪ টন। রমজানের পর সারা দেশে সন্ত্রাস বিরোধী অভিযান, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। চাঁদাবাজ ও অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত, তথ্য আইজিপি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নিজ নির্বাচনী এলাকা ঢাকা ১৭ দিয়ে আজ ফ্যামিলি কার্ড বিতরণের অঙ্গীকার বাস্তবায়ন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাখালী টিএনটি মাঠে করাইল এলাকার নারীদের হাতে এই কার্ড তুলে দেবেন তিনি। সুবিধাভোগী নারীদের মোবাইলে পৌঁছে যাবে প্রথম মাসের নগদ সহায়তা। প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রতি মাসে আর্থিক সুবিধা পাবেন, এমন খবরে খুশি করাইলবাসী। রিপোর্ট সৈকত সাদিকের। সকাল ৯ ঘটিকার সময় ফ্যামিলি কার্ডের শুভ উদ্বোধন করবেন জাতীয় সংসদের সদস্য মাননীয় প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকা বিএনপি চেয়ারম্যান নির্বাচনী অঙ্গীকার হিসেবে ঘোষণা দিয়েছিলেন ফ্যামিলি কার্ডের। ঢাকা ১৭ আসনের প্রার্থী হয়ে নির্বাচনী এলাকা করাইল বস্তির সমাবেশে এমন ঘোষণাই দিয়েছিলেন। সেই মা বোনকে অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার ১ মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করতে যাচ্ছেন তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর করাইল টিএনটি মাঠে নারীদের হাতে এই কার্ডের কার্যক্রম উদ্বোধন করবেন তিনি। পুরোদমে চলছে ঐতিহাসিক এই কার্ডের উদ্বোধনী কার্যক্রম। করাইলের পাশাপাশি সাততলা, ভাসানটেক সহ মিরপুরের আরও কিছু বস্তিবাসীকে শুরুতে দেয়া হবে এই কার্ড। ফ্যামিলি কার্ডকে ঘিরে করাইলবাসীদের মধ্যে উৎসবের আমেজ। এখানকার নিম্ন আয়ের নারীরা বলছেন, কার্ড পেতে নাম, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র, পরিবারের সদস্য সহ বেশ কিছু তথ্য দিয়েছেন তারা। ১,০০০ টাকাও দেয়, তাও আমাদের অনেক উপকার হবে, কারণ আমরা ডেলি কাজ করি, যা ইনকাম করে এর থেকে আমাদের বাচ্চাদের স্কুলের খরচ, তারপরে দিয়ে যদি সে যেই টাকাটা দিবে ওই টাকা দিয়ে আমাদের বাজার অনেকটাই চলে যাবে। আমার বুড়া আইডি কার্ডে ফুটকপি লাগছে, আর আমার ছবি, আমার হাজবেন্ডের বুড়া আইডি কার্ডের নাম্বারটা লাগছে, আমার আব্বু লাগছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্ড বিতরণের এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে করাইল বস্তিবাসী। এর মাধ্যমে আর্থিক অসচ্ছলতা দূর, সন্তানদের পড়াশোনা সহ আরো উপকারের অপেক্ষায় তারা। অনেক কিছু ভালো হইব, অনেক কষ্ট আছে তো ট্যাকে আর ফালানো জিনিস তো কাজে লাগে। খুশি বাবা যদি দেয় সাহায্য সতা পাই। নারী সদস্যরা এই কার্ড পাচ্ছেন বলে খুশি পুরুষরাও। আমার ওয়াইফ পেলে সংসারটা চালায়, এটা যদি সরকারে দেয় তাহলে আমরা লাগি ভালো, খারাপ না। ৪ থেকে ৫,০০০ টাকার ভিতরে কিছু দিত তাহলে আমরা মোটামুটি চলতে পারতাম আর কি। রাজধানী ঢাকার ১৭ আসনের নির্বাচনী এলাকা করাইল বস্তি। মঙ্গলবার এই এলাকার মানুষের কাছে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বুঝিয়ে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেটা তার নির্বাচনী অঙ্গীকার ছিল। এই ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমেই তিনি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করতে যাচ্ছেন। ৪ মাস আগে যেই করাইল বস্তি পুড়ে ছাই হয়েছিল, সেখানকার মানুষ ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছেন, এতে তারা বেশ খুশি। সৈকত সাদিক, বাংলা ভিশন, করাইল বস্তি, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড প্রকল্প উদ্বোধনের পরই ৩৭,৫৬৮টি পরিবারের কাছে পৌঁছে যাবে এ কার্ডের সহায়তা, জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর এজেডএম জাহিদ হোসেন। আর অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দলীয় প্রভাব মুক্ত রেখে বাস্তবায়ন করা হবে এ প্রকল্প। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে ফ্যামিলি কার্ড ছিল বিএনপির নির্বাচনী অঙ্গীকার। ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের ৩ সপ্তাহের মধ্যেই অঙ্গীকার পূরণের সূচনা করতে যাচ্ছে সরকার। সচিবালয়ে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন জানান, দেশের ১৩টি জেলায় ৩৭,৫৬৭টি পরিবার পাবে প্রথম পর্যায়ের এই কার্ড। কার্ড নিয়ে কোনো ধরনের দুর্নীতি বা মনোপলি ব্যবসা সরকার মেনে নেবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। কালকে যখন কার্ড মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, যখন উনি লঞ্চ করবেন, তখন ইনশাআল্লাহ এই যে ৩৭,০০০ আমরা যে সুবিধাভোগী যারা এখন ডাবল ডিপিং এর পরে 37,000 প্লাস, ওনাদের সবার কাছে এটা পৌঁছে যাবে। আর এখানে আপনাদের জানার জন্য একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে
আমরা দেখেছি যে আমরা যে ডাটা কালেকশন করেছি, ডাটা কালেকশনের মধ্যে আমরা অবশ্য এলাকাগুলো নিয়েছি সবচেয়ে আন্ডার ডেভেলপড এলাকা। কৃতি সরকার গঠিত হয়েছে 17ই ফেব্রুয়ারি, ভাঙা অর্থনীতির বৎসর, কাজেই আগামী বছরের রেগুলার বাজেটে তখন যাবে। এবার আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছ থেকে থোক বরাদ্দের কাছ থেকে আমরা টাকা নিয়েছি সেজন্যই। সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন প্রকল্প অতীতে হয়নি। এটি বাস্তবায়ন হলে নারীর ক্ষমতায়নের পাশাপাশি তাদের স্বাবলম্বী হতে ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড। পাইলট প্রকল্প হিসাবে প্রাথমিকভাবে এই খাতে 38 কোটি টাকা বরাদ্দের কথাও জানান অর্থমন্ত্রী। প্রোগ্রামটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এখন এত বড় একটা প্রোগ্রাম আমি আশা করি বাংলাদেশের ইতিহাসে দারিদ্র মোচনে এত বড় পদক্ষেপ কখনো নেওয়া হয়েছে আমার অন্তত জানা নেই। লেট আস ফোকাস অন দ্যাট, এবং এই জিনিসটা জাতির সামনে তুলে ধরা দরকার। এটা কিন্তু বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এতদিন যে আমরা বক্তব্য রেখেছি যে অর্থনৈতিক সুবিধা প্রত্যেকটি মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যেই দাবিটা ছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে একটা বিশাল কর্মযজ্ঞ। কিন্তু সামাজিক নিরাপত্তা খাতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বরাদ্দকৃত অর্থ থেকে ফ্যামিলি কার্ড ভাতা G2GP পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জেদ্দা, মদিনা, মাস্কাট সহ যুদ্ধের কারণে বন্ধ থাকা মধ্যপ্রাচ্যের আরও 4টি রুটে পুনরায় বিমান চলাচল শুরুর কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। এদিকে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন, জাকাত যথাযথভাবে আদায় হচ্ছে কিনা তার তদারকি করবে সরকার। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ধর্ম সচিব ও আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। বৈঠক শেষে আসুন্না ফাউন্ডেশনের প্রধান জানান, জাকাতের অর্থ কাজে লাগিয়ে কিভাবে দক্ষ জনশক্তি গড়ে তোলা যায় আসুন্না ফাউন্ডেশনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে বৈঠকে। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, জাকাত ব্যবস্থাপনা উন্নত করতে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে এবং ফলপ্রসূ হবে। আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত যেভাবে মানুষ দেয় সে ব্যবস্থা হবে। ধর্মমন্ত্রী মহোদয়কে এবং অন্যদেরকে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন যে যেন জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরও ইফেক্টিভলি কীভাবে জাকাত বন্টনকে আরও সুশৃঙ্খলভাবে করা যায় এবং আরও ইফেক্টিভলি করা যায়, সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, বিমানকে জনবান্ধব ও আধুনিকায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাত্রী হয়রানি কমাতে বিমানবন্দরে আরও একটি স্ক্যানার বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি নির্দেশনা দিলেন যে স্বচ্ছভাবে যাতে চলে, বিমান বোর্ডটা যাতে ভালো হয়, বিমানের সার্ভিস জনগণের স্বার্থে যাতে আমরা ইউজ করতে পারি, এই ধরনের কাজ করার জন্য কিছু নির্দেশনা দিলেন। আমরা 4টা রুট ইতিমধ্যে চালু করেছি, জেদ্দা, মদিনা, আমাদের রিয়াদ এবং মাস্কাট। আমরা এখন আজকে থট দিচ্ছি যে আমরা দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না, নিশ্চয়ই আপনারা বুঝেন আর কি, রিস্ক ফ্যাক্টর তো রয়েছে। রিস্ক ফ্যাক্টরগুলি চিন্তা ভাবনা করে ওই দিকের যে আমাদের খবরাদিগুলি নিয়ে তারপরে আমাদের কাজগুলি করতে হবে। তো আমরা এগুলো নিয়ে রেগুলারই বসছি আমরা আর কি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন আন্তর্জাতিক আলোকচিত্রী শহীদুল আলম। পরে সাংবাদিকদের তিনি জানান, গাজার অবরোধ ভাঙতে আবারও ফ্লোটিলায় যাচ্ছেন তিনি। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ফ্লোটিলায় যুক্ত হবে, এ বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত উৎসাহী বলে জানান তিনি। আমরা গতবার যখন জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সেটাকে সমর্থন। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়েছে। গত 4 বছরের মধ্যে এটি সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের লেনদেন হচ্ছে 111 থেকে
$15 মধ্যে। ওপেকভুক্ত দেশগুলোতে তেলের গড় দাম বা ওপেক বাস্কেট প্রতি ব্যারেল প্রায় $90 বেশি। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে বাড়তে থাকা সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় অনেক তেল ট্যাঙ্কার চলাচল সীমিত করেছে। পাশাপাশি কয়েকটি তেল উৎপাদনকারী দেশ উৎপাদন ও রপ্তানি কমাতে পারে, এমন শঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। জ্বালানি তেলের জন্য রাজধানীর পাম্পগুলোতে আজও দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রেশনিং পদ্ধতিতে তেল নিচ্ছেন ক্রেতারা। এদিকে ভারত থেকে আজ 5,000 মেট্রিক টন ডিজেল আসছে বলে জানিয়েছে বিপিসি। কিছুদিনের মধ্যে আসবে আরও 5,000 টন। রাজধানীর বিজয় সরণি এলাকায় তেলের পাম্প ঘুরে আজও দীর্ঘ সারি দেখা গেছে। চট্টগ্রাম বন্দরে জ্বালানি পণ্যসহ জাহাজ পৌঁছলেও সংকট এখনও কাটেনি। তেলের সংকটে একদিকে বিভিন্ন পাম্পে তেল বিক্রি বন্ধ রয়েছে, অন্যদিকে নির্দিষ্ট পরিমাণ তেল বিক্রি করছে কিছু কিছু পাম্প। তেলের সংকট রয়েছে কিনা এমন প্রশ্নে কর্তৃপক্ষের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ভোগান্তিতে সাধারণ মানুষ। দীর্ঘ সময় লাইনে দাঁড়ানো, আবার পর্যাপ্ত পরিমাণে তেল না পাওয়ায় ক্ষুব্ধ তারা। সিঙ্গাপুর থেকে 27,204 টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। এছাড়াও 2,60,000 টন ডিজেল ও প্রায় 2,47,000 টন এলএনজি নিয়ে বন্দরের কাছাকাছি এসেছে আরও 4টি জাহাজ। এরই মধ্যে 4টি এলএনজিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছে। 1,26,000 টন এলএনজি নিয়ে 2টি জাহাজ এরই মধ্যে বন্দরে পৌঁছেছে। এছাড়া আরও 2টি জাহাজ বন্দর অভিমুখে রয়েছে। সিঙ্গাপুর থেকে আমদানি করা ডিজেলবাহী জাহাজ 2টি বন্দরে পৌঁছাবে যে কোনো সময়। 2 জাহাজে 1,30,000 মেট্রিক টন করে মোট 2,60,000 মেট্রিক টন ডিজেল রয়েছে। আগামী 21 মার্চ সংযুক্ত আরব আমিরাতের জবেল আলী ধান্না বন্দর থেকে অপরিশোধিত তেল ক্রুড অয়েল নিয়ে আরেকটি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। 1 লাখ টন তেল নিয়ে জাহাজটি হরমুজ প্রণালী না হয়ে বিকল্প নৌপথ হয়ে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভারতে গ্রেপ্তার ওসমান হাদি হত্যা মামলার 2 আসামিকে দ্রুত ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও নিশ্চিত করেছেন তিনি। সোমবার দুপুরে কক্সবাজার জেলা আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। মন্ত্রী জানান, বাংলাদেশের সাথে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে দ্বিপাক্ষিক যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী শিগগিরই তাদের ফেরত আনা হবে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ঘটনাকে মব দাবি করা ভুল। অনেকেই কিছু বিচ্ছিন্ন ঘটনাকে মব বলছে, তবে মবকে কোনোভাবেই সরকার প্রশ্রয় দিচ্ছে না বলে দাবি তার। বলেন, সারা দেশে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজান মাসের পরপরই এই অভিযান শুরু হবে। চাঁদাবাজ ও অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। নতুন দায়িত্ব গ্রহণের পর সোমবার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় আইজিপি বলেন, দীর্ঘ শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত, দ্রুত তাদের নাম প্রকাশ করা হবে। মব দমন করা হবে বলেও জানান আইজিপি। ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান নতুন আইজিপি। ঈদ উল ফিতরকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি, ডাকাতি রোধে তৎপর রয়েছে পুলিশ বাহিনী। পুলিশের পোশাক নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে জানান সাংবাদিকদের পুলিশ প্রধান। দেশের মানুষের সেবায় বিএনপির সকল নেতাকর্মী এক হয়ে কাজ করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পুরনো ঢাকার আলাউদ্দিন রোডে সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন শেষে তিনি একথা বলেন। এ সময় এলাকাবাসীর চাহিদা ও নাগরিক স্বাস্থ্য সেবার জন্য সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টারে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় তিনি আরও বলেন, শহর পরিষ্কার রাখার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়, নাগরিকদেরও। একটা সুন্দর শহর করতে নাগরিকদের সাহায্য প্রয়োজন বলেও জানান তিনি। এছাড়া কেউ ময়লার মাসিক বিল 100 টাকার বেশি দাবি করলে তাকে সিটি কর্পোরেশনের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আমরা সবাই মিলে মিশে আমাদের যারা মুরব্বীরা আছেন আমাদেরকে দোয়া করবেন, আমাদেরকে গাইডেন্স দিবেন। আমরা যারা নতুন সংসদ সদস্য হয়েছি বা মন্ত্রিসভায় স্থান পেয়েছি, আমরা সকলে একযোগে মিলেমিশে কাজ করে বাংলাদেশের যে সকল জনগণের সমস্যা রয়েছে সেগুলো নিরসনের জন্য আমরা জোরালোভাবে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। বিভিন্ন কমিউনিটি সেন্টারগুলোতে লাইব্রেরির ব্যবস্থা ছিল,
সেগুলো নাই, সেগুলো আমরা পুনঃস্থাপন করার ব্যবস্থা করব। এবং নাগরিক স্বাস্থ্য সেবার জন্য যেখানে আমরা একটা সেকশন রাখবো, যাতে স্বাস্থ্যগত বিষয়ও যাতে এখানে কাজ করতে পারে। চট্টগ্রামে আতঙ্কের এক জনপদের নাম সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর। সন্ত্রাসী ধরতে গিয়ে র্যাবের এক কর্মকর্তাকে হত্যার ঘটনায় দেশ জুড়ে আলোচনায় আসে এই এলাকাটি। সন্ত্রাসমুক্ত করতে এবার অভিযান চালিয়ে অন্তত 15 জন সন্ত্রাসীকে গ্রেফতার ও অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। চট্টগ্রাম থেকে বিস্তারিত শাহিদা পিয়ার রিপোর্টে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার ভোরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবির প্রায় 4000 সদস্য সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে ফেলে। কিন্তু অভিযান শুরুর আগেই খবর পেয়ে পালিয়ে যায় সেখানে থাকা সন্ত্রাসীদের একটি অংশ। আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশ ঠেকাতে কোথাও রাস্তার উপর রাখা হয় বড় ট্রাক, কোথাও আবার ভেঙে ফেলা হয় কালভার্ট, তুলে ফেলা হয় নালার স্ল্যাবও। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি হয়ে উঠেছে সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা। 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। প্লট বাণিজ্য আর দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাসী বাহিনী। পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলেও রাস্তা নালা ভরাট করে ভোরেই যৌথ বাহিনী প্রবেশ করে ত্রাসের জনপদ হিসেবে পরিচিত জঙ্গল সলিমপুরে। চট্টগ্রাম শহর এবং চট্টগ্রাম অন্যান্য অঞ্চলের অপরাধীরা বিভিন্ন জায়গায় অপরাধ করে, এখানে তাদের একটা নিরাপদ আশ্রয় হিসেবে তারা ব্যবহার করে, যেহেতু এটি একটি জঙ্গলাকীর্ণ এলাকা। এবং এছাড়াও এখানকার যে ভূমির বৈচিত্র্য সেটাকে কেন্দ্র করে এখানে কিছু ভূমি অপরাধী, কিছু পরিবেশ অপরাধী এখান থেকে তৈরি হয়েছে। ভোর থেকে টানা অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র। সার্বিক নিরাপত্তা ও সন্ত্রাসীদের দৌরাত্ম্য বন্ধ করতে এখানে পুলিশ ও র্যাবের 2টি আলাদা ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ। এখানে এমনই একটা অবস্থা ছিল এখানে যে সাধারণ মানুষ এখানে ঢুকতে পারতো না, বিশেষ করে পুলিশ এখানে ঢুকতে এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ঢুকতে এখানে ভয় পেত অনেক সময়। তো এবার পঞ্চমবারের মতো এই ব্যবস্থা। এর আগে ইতোপূর্বে আরো 4 বার এখানে আসবার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই ব্যর্থ হয়েছে আমরা। সরকারি 3100 একর খাস জায়গা নিয়ে জঙ্গল সলিমপুরের অবস্থান। এর আগে এলাকাটি ঘিরে সরকারের নানা পরিকল্পনা থাকলেও সন্ত্রাসীদের বেপরোয়া আচরণে বারবার হোঁচট খেয়েছে সব উদ্যোগ। এই জনপদকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা প্রশাসনের। আমরা যে প্রতিবন্ধকতাটা বোধ করছিলাম এতদিন, আমরা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সেই প্রতিবন্ধকতা থেকে আজকে আমরা মুক্ত হলাম। এখন আমরা সরকার যে সমস্ত পরিকল্পনা পূর্বে গ্রহণ করেছিল উন্নয়নের জন্য, যে সমস্ত পরিকল্পনা ভবিষ্যতেও বাস্তবায়ন করতে যাচ্ছে, সেগুলোর জন্য পথ উন্মুক্ত হলো। জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের 2টি পক্ষ রয়েছে। একটি পক্ষের নেতৃত্বে মোহাম্মদ ইয়াসিন এবং অপর পক্ষে রোকনউদ্দিন। গত জানুয়ারিতে ওই এলাকায় অভিযানে যাওয়া র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়া হত্যার মামলার প্রধান আসামি ইয়াসিন। এ ঘটনায় জঙ্গল সলিমপুরে সমন্বিত অভিযান চালানোর কথা থাকলেও জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তখন অভিযান চালানো হয়নি। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।